মেডিবাডিসের অপথ্যালমোলজি লেকচার সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ক্যাটারেক্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফাইনাল প্রফে শর্ট কেসে ইনভেরিয়েবলি থাকে। এর আগে আমরা ডেক্রোসিস্টেটিস নিয়ে আলোচনা করেছিলাম, এটাও শর্ট কেসে থাকে, তবে সবচেয়ে কমন থাকে হচ্ছে ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট থেকে আমরা শর্ট কেস হিসেবে প্রেজেন্টেশন আমরা জানবো, এবং এই লেকচারে আমরা হচ্ছে ক্যাটারেক্ট থেকে যে ভাইবার টপিকগুলা বা কোয়েশ্চেনগুলো আস করা হয়েছে, মোটামুটি 60+ কোয়েশ্চেন এখানে সলভ করা হয়েছে। এবং আমি মনে করি যে এই 60টিরও অধিক প্রশ্ন যদি সলভ করা হয়, তাহলে আর কোনো কোয়েশ্চেনই কিন্তু বাকি থাকে না এই টপিকের মধ্যে। যদিও ক্যাটারেক্ট একটা ভাস্ট টপিক, তারপরও আমরা চেষ্টা করব যে এটা ব্রিফলি এবং ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে টাচ করার, যাতে হচ্ছে আমরা পরীক্ষাতে সহজেই ফেস করতে পারি। আমি রূপন দেব, SOMC 58 ব্যাচ। তো চলো আমরা শুরু করি। তো টপিক সিকোয়েন্সগুলো আমরা জেনে নেই। প্রথমে আমরা লেন্স অ্যান্ড ক্যাটারেক্ট সম্বন্ধে জেনে নিব, মানে জেনারেল জিনিসগুলা, লেন্সের অ্যানাটমি, ফিজিওলজি এবং ক্যাটারেক্ট থেকে তার ক্লাসিফিকেশন, রিস্ক ফ্যাক্টরস এগুলা। পেডিয়াট্রিক ক্যাটারেক্টে আমরা হচ্ছে কনজেনিটাল এবং ডেভেলপমেন্টাল এই দুইটাই আলোচনা করব। এজ রিলেটেড ক্যাটারেক্ট দেখব। এক্সামিনেশন অ্যান্ড প্রেজেন্টেশন শর্ট কেসে আমরা যা করব। ম্যানেজমেন্ট অফ ক্যাটারেক্ট, স্টেপস অফ ক্যাটারেক্ট সার্জারি, এবং সবার শেষে আমরা কমপ্লিকেশনস অফ ক্যাটারেক্ট সার্জারি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে লেন্সের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে জেনে নিব। ডেভেলপমেন্ট অফ লেন্স। তো লেন্স ডেভেলপ হয়ে হচ্ছে সারফেস এক্টোডার্ম থেকে, ঠিক আছে। অপটিক ভেসিকল হিসাবে এখানে হচ্ছে সারফেস এক্টোডার্ম থেকে একটা প্রোট্রুশন উৎপন্ন হয় এবং সেখান থেকে কিন্তু ডেভেলপ করে। ডেভেলপমেন্ট আমরা ওইভাবে এত কিছু আমরা জানবো না। এরপরে আমরা আসি হচ্ছে তার অ্যানাটমি সম্বন্ধে। তো প্রথমে আমরা জেনে নিব যে লেন্সে কী কী কম্পোজিশন থাকে। সবার বাইরে কিন্তু একটা ক্যাপসুলার ব্যাগ থাকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সার্জারির সময় যদি হচ্ছে ক্যাপসুলার ব্যাগ না রেখে আসতে পারি, তাইলে কিন্তু হচ্ছে ঠিকভাবে আমরা আইওএল ইমপ্ল্যান্টেশন করতে পারবো না। ক্যাপসুলার ব্যাগ যদি আমরা রেখে আসি, তাইলে যে আইওএল আমরা হচ্ছে ইমপ্ল্যান্ট করব, সেটা কিন্তু সবচেয়ে বেশি স্টেবল আইওএল হবে। আমরা জানি ক্যাপসুলার ব্যাগ না থাকলেও অন্যভাবেও আইওএল হচ্ছে প্লেস করা যায়, তবে ওইটা কিন্তু এত স্টেবল না ক্যাপসুলার ব্যাগের মধ্যে আইওএল যদি আমরা হচ্ছে ইমপ্ল্যান্টেশন করি। তা আমরা দেখি সবার বাইরে হচ্ছে ক্যাপসুল রয়েছে, এবং ক্যাপসুলটা কিন্তু লেন্সের অংশ না। তো ক্যাপসুলের ভিতরে কিন্তু লেন্সের যে সাবস্টেন্সগুলো এগুলো থাকে। তো লেন্সের কম্পোজিশনের মধ্যে হচ্ছে এপিথেলিয়াম রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে কর্টেক্স, এবং সবার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে তার ডেভেলপমেন্টের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়। সবার ভিতরে থাকে হচ্ছে এমব্রায়োনিক নিউক্লিয়াস, যেটা হচ্ছে যে প্রায় ফিটাস তৈরি হওয়ার আগ পর্যন্ত হচ্ছে তৈরি হতে থাকে সবার কেন্দ্রে। এরপরে হচ্ছে ফিটাল নিউক্লিয়াস। এই ফিটাল নিউক্লিয়াসটা হচ্ছে ফিটাস তৈরি হওয়ার পর দেন হচ্ছে তার বার্থ পর্যন্ত তৈরি হতে থাকে। এবং এর বাইরে আছে হচ্ছে ইনফেন্টাইল নিউক্লিয়াস। এটা হচ্ছে যে 28 দিনের মধ্যে, জন্ম নেওয়ার 28 দিনের মধ্যে এটা হচ্ছে তৈরি হতে থাকে। এবং অ্যাডাল্ট নিউক্লিয়াসটা হচ্ছে তার হচ্ছে ইনফেন্টাইল পিরিয়ডের পর থেকে প্রায় সারা জীবন ধরেই কিন্তু এটা ফর্মেশন হতে থাকে। তাহলে এটুকু হচ্ছে 4টা। এর মধ্যে ডেভেলপমেন্টাল যে ক্যাটারেক্টটা হয়, সেটা কিন্তু অ্যাডাল্ট এবং ইনফেন্টাইল এই দুইটা নিউক্লিয়াসেই কিন্তু হয়ে থাকে। সরি, এখানে হচ্ছে আমি একটা ভুল বলে ফেলেছি, যেটা হচ্ছে এই ইনফেন্টাইল নিউক্লিয়াসটা সেটা হচ্ছে যে তার জন্ম নেওয়ার পর থেকে তার পিউবার্টি পর্যন্ত ডেভেলপ হয়। তাইলে আমরা জানলাম যে ডেভেলপমেন্টাল নিউক্লিয়াস কিন্তু এই অ্যাডাল্ট এবং ইনফেন্টাইল এই দুইটা নিউক্লিয়াসেই কিন্তু হতে পারে। আর ফিটাল এবং এমব্রায়োনিক নিউক্লিয়াসে হচ্ছে কনজেনিটাল ক্যাটারেক্ট। আমরা ডেভেলপমেন্টাল এবং কনজেনিটাল ক্যাটারেক্ট সম্বন্ধে পরে আরও বিশদভাবে আলোচনা করব। তো এটুকুই হচ্ছে ইম্পর্টেন্স, এবং প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। যেমন ক্যাপসুলার ব্যাগের ইম্পর্টেন্স সম্বন্ধে আমি বলে ফেলছি। আর এন্টেরিয়র এপিথেলিয়ামটা এন্টেরিয়রলি থাকে, পোস্টেরিয়র এপিথেলিয়াম থাকে, বাট এটা হচ্ছে ইউজড আপ হয়ে যায় এখানে হচ্ছে ভেসিকুলার স্পেস পূরণ করার জন্য। এটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। আর এই এন্টেরিয়র এপিথেলিয়ামের ইম্পর্টেন্ট রয়েছে, কারণ যখন আমরা ক্যাটারেক্ট সার্জারি করে ফেলি, তখন যদি এই এপিথেলিয়ামগুলো ভালোভাবে ওয়াশ করে না আসি, দেন এইটা প্রলিফারেট করে পোস্টেরিয়রলি হচ্ছে আফটার ক্যাটারেক্ট তৈরি করে, বা পোস্টেরিয়র ক্যাপসুলার ক্যাটারেক্ট তৈরি করে, যেটা একটা পোস্ট অপারেটিভ একটা কমপ্লিকেশন। দেন আমাদের এটারও ট্রিটমেন্ট করতে হয়, এটা আমরা পরবর্তীতে জানবো। কর্টেক্সটাও ইম্পর্টেন্ট, কারণ কর্টেক্সটা কী হয়ে থাকে, মানে এটার হাইড্রেশন ক্যাপাসিটি অনেক বেশি। এই কর্টেক্সে হাইড্রেশনের কারণে বা তার ওয়াটার হচ্ছে ধারণ ক্ষমতার কারণে, সে যদি বেশি ওয়াটার ধারণ করে, সেখান থেকেও কিন্তু হচ্ছে ক্যাটারেক্ট ডেভেলপ করতে পারে। এবং কর্টিক্যাল ক্যাটারেক্টটি কিন্তু বেশি হয় 70% ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের ইম্পর্টেন্ট হচ্ছে, এখানেও ক্যাটারেক্ট ডেভেলপ হতে পারে, তবে এটা হচ্ছে লেস কমন, ঠিক আছে। তো প্রত্যেকটা স্ট্রাকচারেই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তাইলে আমরা এটুকু জানলাম লেন্সের স্ট্রাকচার সম্বন্ধে। আমরা হচ্ছে অ্যানাটমি সম্বন্ধে হচ্ছে জানি। গ্রস অ্যানাটমি সম্বন্ধে আমাদের হচ্ছে জানতে হবে। লেন্সের শেপ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা বাইকনভেক্স স্ট্রাকচার, যদিও হচ্ছে তার এন্টেরিয়রলি একটু ফ্ল্যাট থাকে, তারপর আমরা এটা মোটামুটি কনভেক্স একটা স্ট্রাকচার আমরা বলতে পারি, তাই না। তাহলে এটা হচ্ছে একটা কোথায় থাকে, তাহলে আইরিশের পিছনে থাকে। এই যে আইরিশের পিছনে কিন্তু এই যে ভিট্রিয়াস হিউমার এর সামনের দিকে একটা স্পেস থাকে, এটাকে বলা হচ্ছে পেটেলার ফোসা।
এটা একটা শসার শেপ ডিপ্রেশন, এটাতে থাকে হচ্ছে লেন্স। এতগুলো আমরা ইনফরমেশন জানার দরকার নেই। এটার একটা ডায়ামিটার হচ্ছে 9 থেকে 10 মিলিমিটার। এটা জানতে হয় কারণ আমরা হচ্ছে অপারেটিভ প্রসিডিউরের জন্য এটা ইম্পর্টেন্ট। 12 মিলিমিটারও হতে পারে, তবে জেনারেলি 9 থেকে 10 মিলিমিটার। এরপরে হচ্ছে তার থিকনেস আছে, ওয়েট আছে, তো এতগুলো হচ্ছে আমাদের জানার দরকার নেই। ওয়েটটা জানার দরকার আছে কারণ এই লেন্সই একমাত্র স্ট্রাকচার বা এটার একটা পিকুলারিটি হচ্ছে সারা জীবন ধরেই কিন্তু এই লেন্সের ওয়েটটা বাড়তে থাকে এবং প্রতি বছরে 2 মিলিগ্রাম করে সেটা কিন্তু বাড়তে থাকে এবং এর জন্যই সেটা কি হয়ে থাকে, তার ক্যাটারেক্টোজেনেসিসটা হচ্ছে তার কি হতে পারে, প্রগ্রেশন করতে পারে লেন্স, কিন্তু হচ্ছে তার সারা জীবনই বাড়তে থাকে, ঠিক আছে। আর যখন সে হচ্ছে তার এই আইরিশের মধ্যে মানে আইরিশের সংস্পর্শে আসে তখন কিন্তু হচ্ছে গ্লুকোমাও ডেভেলপ করতে পারে। এটা আমরা পরবর্তীতে হচ্ছে কমপ্লিকেশন হিসেবে আমরা জানবো। তাইলে এটা আমরা ওয়েট জানলাম। তারপর হচ্ছে সারফেস বলা হয়েছে এটা কনভেক্স থাকে, সামনের দিকে একটু হচ্ছে ফ্ল্যাট থাকে। অ্যাটাচমেন্ট, এই যে আমরা অ্যাটাচমেন্ট জানবো, অ্যাটাচমেন্ট সে তো আর এমনিতে ভেসে থাকতে পারবে না, তার হচ্ছে একটা সাপোর্ট থাকা লাগবে। তো তার চারপাশেই কিন্তু হচ্ছে জনিউলস অফ জিন নামে অ্যাটাচমেন্ট থাকে এবং জনিউলস অফ জিন আর কিছুই না, সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে সেটা কিন্তু সিলিয়ারি বডির সাথে অ্যাটাচ থাকে। তাছাড়াও সে বিট্রিয়াস বডির সাথেও কিন্তু অ্যাটাচ থাকে, এটা আমাদের হচ্ছে এত বেশি জানার দরকার নেই। তো সাপোর্টটা মেইনলি হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, যেটাকে আমরা জনিউলস অফ জিন বলে থাকি। এখন হচ্ছে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে জানতে হবে। আমাদের কি জানি আমরা এখানে রিফ্র্যাক্টিভ মিডিয়া কয়টা আছে, 4টা আছে। সামনে হচ্ছে কর্নিয়া, এন্টেরিয়র চেম্বার যেটা বা এন্টেরিয়র সেগমেন্টে থাকে হচ্ছে একুয়াস হিউমার, পোস্টেরিয়র সেগমেন্টে থাকে ভিট্রিয়াস হিউমার এবং লেন্স থাকে। এই 4টা হচ্ছে আমাদের কি রিফ্র্যাক্টিভ মিডিয়া। এবং এই রিফ্র্যাক্টিভ মিডিয়া প্রত্যেকেরই কিন্তু একটা সুনির্দিষ্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে এবং লেন্সের এই ইন্ডেক্সটা হচ্ছে 1.39, ঠিক আছে। তো নিউক্লিয়াস এবং কর্টেক্সের দুইটা আলাদা আলাদা হচ্ছে ইন্ডেক্স রয়েছে। আমরা মিন ইন্ডেক্স 1.39 আমরা জেনে নিয়েছি। নিউক্লিয়ার ইন্ডেক্স হচ্ছে 1.41 আর কর্টিক্যাল ইন্ডেক্স হচ্ছে 1.38। তারপর আমরা হচ্ছে মিনটা জানবো 1.39। তারপর হচ্ছে পাওয়ার। তো লেন্সের পাওয়ার হচ্ছে মোটামুটি 15 to 20 ডায়োপ্টার। এটা কিন্তু চেঞ্জ হয়, অ্যাকোমোডেটিভ চেঞ্জ, এজন্য আমরা ফিক্সড কোনো ডায়োপ্টার আমরা বলবো না। টোটাল রিফ্লেকটিভ পাওয়ারটা হচ্ছে 60 ডায়োপ্টার, আমরা মেন একটা বলেছি। এর মধ্যে কর্নিয়াটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, যেটা হচ্ছে 43 ডায়োপ্টার। আর এখানে হচ্ছে যে 15 থেকে 20 ডায়োপ্টার কন্ট্রিবিউট করেছে লেন্স, আর বাকি একুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার কিছু কিছু করে, এত বেশি সিগনিফিকেন্ট না। তাহলে এটুকু আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে আমরা লেন্সের স্ট্রাকচার সম্বন্ধে জানবো। লেন্সের স্ট্রাকচার সম্বন্ধে আগে হচ্ছে আমরা বলে নিয়েছি, প্রত্যেকটা ইম্পর্টেন্সও মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট, এটা আমরা বলে ফেলেছি জনিউলস অফ জিন, এটা দিয়ে হচ্ছে অ্যাটাচ থাকে। এবং এই সাসপেন্সরি লিগামেন্টের কিন্তু হচ্ছে বা জনিউলার ফাইবার্সের অনেকগুলো পার্টস থাকে, পার্টস অরবিকুলারিস, জনিউলার প্লেক্সাস, তারপরে হচ্ছে জনিউলার লিম্স থাকে, এন্টেরিয়র ইকুইটেরিয়াল, পোস্টেরিয়র জোনাল লিম, এগুলো আমাদের জানা দরকার নেই। তো জনিউলার ফাইবার্সগুলো হচ্ছে এভাবে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। তো এটুকু ছিল এনাটমি সম্বন্ধে। এনাটমি সম্বন্ধে কিন্তু পরীক্ষাতে আমাদের প্রথমেই জিজ্ঞেস করবে না, যদি আমরা কিছু না পারি দেন এনাটমিতে চলে যাবে। তো আমাদের হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে পড়ে আসছি, তো এখন যদি একটু হচ্ছে রিক্যাপ না করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। তাছাড়াও আমাদের হচ্ছে লেন্সের প্যাথোজেনেসিস বা ক্যাটারেক্টের প্যাথোজেনেসিস সম্বন্ধে জানতেও কিন্তু এই অ্যানাটমিগুলো আমাদের কাজে লাগবে। এরপরে হচ্ছে আমরা যাই ফিজিওলজি অফ লেন্সের আগে শুরুতেই হচ্ছে আমরা ফাংশনস অফ লেন্স আমরা জেনে নিব। তো ফাংশনস অফ লেন্স কিন্তু 4টা আমাদের জেনে রাখতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ট্রান্সমিটস অ্যান্ড রিফ্লেক্টস দ্য লাইট, ঠিক আছে। দেন সেকেন্ড হচ্ছে সে কী করে সে তার হচ্ছে নিজের ট্রান্সপারেন্সিটা কিন্তু মেনটেন করে, কারণ ট্রান্সপারেন্সি যদি মেনটেন না করে তাহলে তো হচ্ছে আলো ঢুকবে না ওখানে। একটা রিফ্লেকশন করে, দেন হচ্ছে তার ট্রান্সপারেন্সিটা মেনটেন করে, দেন হচ্ছে কী করে ইউভি লাইটটা, ইউভি রেটা হচ্ছে অ্যাবসর্ব করে, কারণ ইউভি রে যদি হচ্ছে অ্যাবসর্ব না করে তাহলে কিন্তু যদি এটা রেটিনাতে যায় রেটিনার কিন্তু প্রভূত ক্ষতি সে সাধন করতে পারে। আর 4 নম্বর হচ্ছে সে অ্যাকোমোডেশন প্রোভাইড করে, কারণ লেন্স হচ্ছে তার সাইজটা বা শেপটা হচ্ছে পরিবর্তন করে করে নিয়ার ভিশন ডিস্টেন্ট ভিশনের জন্য তার অ্যাকোমোডেটিভ পাওয়ারটা মেনটেন করে। তাহলে আমরা ফাংশনস অফ লেন্স 4টা আমরা জেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড ট্রান্সমিটস লাইট, দেন মেনটেনিং তার ওন ক্লিয়ারিটি, অ্যাবসর্ব আল্ট্রাভায়োলেট রে, অ্যান্ড দেন হচ্ছে প্রোভাইড অ্যাকোমোডেশন। এরপর হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি, এটা আমাদের ডিটেলস না জানলেও হবে, তারপর আমরা কিছু বলে নেই, কারণ যখন আমরা ক্যাটারেক্টের প্যাথোজেনেসিস সম্বন্ধে জানবো তখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো মেটাবলিক অ্যাক্টিভিটির মধ্যে 2 ভাগে ভাগ করি, বায়োকেমিক্যাল কম্পোজিশন এবং পাথওয়েস অফ গ্লুকোজ মেটাবলিজম। তো বায়োকেমিক্যাল কম্পোজিশন আমাদের জানতে হবে। তো লেন্সের মধ্যে 66%ই থাকে হচ্ছে ওয়াটার এবং 33% থাকে হচ্ছে প্রোটিন। আমরা এটাকে বলি ক্রিস্টালাইন লেন্স। তো আমরা কখনো কি নিজেকে প্রশ্ন করি যে কেন এটাকে ক্রিস্টালাইন বলা হয়? কারণ এটার মধ্যে কিন্তু হচ্ছে সলিবল প্রোটিনস নামে একটা প্রোটিন থাকে যেটা হচ্ছে ক্রিস্টালাইন্স।
আলফা বিটা এবং গামা ক্রিস্টালাইন্স নামে প্রোটিনস থাকে। এই যে 33% প্রোটিনের মধ্যে ক্রিস্টালাইন্স প্রোটিন আছে এবং কিছু হচ্ছে অ্যালবুমিনয়েডস আছে। এই অ্যালবুমিনয়েডস হচ্ছে ইনসলিউবল প্রোটিন, যেটা মেনলি হচ্ছে নিউক্লিয়াসে থাকে, আর ক্রিস্টালাইন প্রোটিন হচ্ছে কর্টেক্সে থাকে, সলিউবল প্রোটিনস, তাই না? তাহলে আমরা জানবো এখানে ক্যাটারেক্টার প্যাথোজেনেসিস সম্বন্ধে, যখন হচ্ছে যে এখানে ইনসলিউবল প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যাবে বা টোটাল প্রোটিন চেঞ্জ হবে না, বাট ইনসলিউবল প্রোটিনস বেশি, তখন কিন্তু নিউক্লিয়ার ক্যাটারেক্ট ফর্মেশন হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের জানা লাগবে। আর বায়োকেমিক্যাল কম্পোজিশন আমাদের জানতে হবে কেন। এখানে দেখি যে এই যে লেন্সটা, এই লেন্সের মধ্যে কী কী আছে। ওয়াটার তো আমরা হচ্ছে জানি 66% আছে লেন্সের ভিতরে, এই যে 66%। তারপর সোডিয়াম কিন্তু কম থাকে, প্রত্যেকটা সেলের মতো এখানে সোডিয়ামটা কম থাকে এবং পটাশিয়াম বেশি থাকে। যখন লেন্সের মধ্যে যে সোডিয়ামটা হচ্ছে বেশি হয়ে যাবে এবং পটাশিয়াম কম হয়ে যাবে, তখনই কিন্তু তার ক্যাটারেক্ট ফর্মেশন হবে। মেনলি এখানে হচ্ছে কর্টিক্যাল ক্যাটারেক্ট ফর্মেশন হয়। তাহলে এই যে পাম্পগুলো, এগুলো মেনটেন করে কে? লেন্সের এপিথিলিয়ামে কিছু পাম্পিং মেকানিজমে আছে, যেমন সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প, এগুলো তো আমরা জানি। যখন এজিং প্রসেসের কারণে এই যে এটিপিএইচ পাম্পটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তখন কি হয়? মেনলি কর্টিক্যাল ক্যাটারেক্ট ফর্মেশন হয়। তখন এই সোডিয়ামটা লেন্সের ভিতরে বেশি হয়ে যায়, পটাশিয়ামটা কম হয়ে যায়। ঠিক আছে, এই কর্টিক্যাল ক্যাটারেক্ট এজন্য ফর্মেশন হয়। তাছাড়া যখন ট্রমার কারণে এই লেন্সের হচ্ছে এই আয়নিক ব্যালেন্সগুলো হচ্ছে মেনটেন হতে পারে না, তখনও কিন্তু ট্রমাটিক ক্যাটারেক্ট নামে একটা ক্যাটারেক্ট ফর্মেশন হয়। এই যে তো এটিপিএইচের ডেফিসিয়েন্সির কারণে হয়, আর এমনিতে ট্রমাতে ফিজিওলজি নষ্ট হওয়ার কারণেও সেটা হতে পারে। তাছাড়া লেন্সের কম্পোজিশনের মধ্যে হচ্ছে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়নটার দরকার কেন? কারণ লেন্সের মধ্যে কিছু হচ্ছে অক্সিডেন্ট বা হচ্ছে রেডিক্যাল ফর্মেশন হয়, এই রেডিক্যালগুলোকে নষ্ট করার জন্য কিন্তু গ্লুটাথিয়ন দরকার। তাছাড়াও হচ্ছে ভিটামিন এ, সি, ই, এগুলোও কিন্তু হচ্ছে এই রেডিক্যালগুলোকে মারার জন্য দরকার, কারণ এসি আমরা জানি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, তাই না? তাহলে ক্যাটারেক্টের রিস্ক ফ্যাক্টর সম্বন্ধে যখন আমরা জানবো, তখন হচ্ছে এই যে এসি ডেফিসিয়েন্সি কিন্তু থাকবে। ঠিক আছে, তাছাড়া হচ্ছে তোমার এই যে একটা ফ্যাক্টর থাকবে, কারণ এটিপিএস থাকে না। তাছাড়াও ট্রমা একটা ফ্যাক্টর থাকবে। তাছাড়া লেন্সে হচ্ছে কী থাকে? একটা ডিহাইড্রেটিভ একটা স্ট্যাটাস থাকে, যেমন কর্টেক্সে যেহেতু যদিও হাইড্রেশন বেশি, তারপরেও কিন্তু একটা ডিহাইড্রেশন স্ট্যাটাস মেনটেন হতে হয়। এটা যদি মেনটেন না হয়, তাইলেও কিন্তু ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে। ঠিক আছে, আমরা রিস্ক ফ্যাক্টরে দেখবো যে হচ্ছে এগুলো রয়েছে। তাহলে অ্যামিনো অ্যাসিডও রয়েছে, প্রোটিনসও রয়েছে। এই প্রোটিনগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো মেটাবলিজম হয়, দেন এটিপি ফর্মেশন হয়। এই এটিপিটা কী করে? এই পাম্পিং মেকানিজমকে কী করে? তার হচ্ছে প্যাটার্নটাকে, যার কারণে লেন্সের ক্ল্যারিটিটা মেনটেন হতে পারে। এখন আমরা জানি যে লেন্স ট্রান্সপারেন্সিতে কী কী ফ্যাক্টর ভূমিকা রাখে। একটা তো হচ্ছে লেন্সের যে পাম্পিং মেকানিজম, এগুলো আছে, ভূমিকা রাখে। তাছাড়াও কী কী ফ্যাক্টর ভূমিকা রাখে আমরা 5টা জিনিস মনে রাখবো। প্রথমে হচ্ছে এভাস্কুলারিটি। লেন্স কিন্তু একটা এভাস্কুলার স্ট্রাকচার, যদি ভাস্কুলার থাকতো তাহলে কিন্তু ওইভাবে ট্রান্সপারেন্সি মেনটেন হতে পারতো না, সে হচ্ছে আলোটা সরাসরি রেটিনায় গিয়ে পড়তো না। ঠিক আছে, তাছাড়া হচ্ছে এই যে এপিথিলিয়াম, এন্টোরিও এপিথিলিয়াম বললাম, পোস্টেরিয়র এপিথিলিয়াম তো থাকে না। এন্টোরিও এপিথিলিয়ামটা সিঙ্গুল লেয়ার, যদি সে হচ্ছে মাল্টিলেয়ার হতো তাইলেও কিন্তু এই ট্রান্সপারেন্সিটাতে ঝামেলা হতো, তাই না? তাহলে সেকেন্ড হচ্ছে এপিথিলিয়ামটা সিঙ্গুল লেয়ার থাকে। অ্যান্ড থার্ড হচ্ছে লেন্স ক্যাপসুল হচ্ছে সেমি পারমিয়েবল থাকে, এবং সেমি পারমিয়েবল থাকার কারণে এখানে কি হয়? বিভিন্ন এই যে আয়নিক ব্যালেন্স কিংবা হচ্ছে যে এই যে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, এগুলোর কিন্তু ব্যালেন্স রক্ষা করতে পারে। তাছাড়া হচ্ছে লেন্সের ফাইবারের কিছু অ্যাটিপিক্যাল ক্যারেক্টারিস্টিক রয়েছে। 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে লেন্স ফাইবারগুলো টাইটলি প্যাকড থাকে। তাছাড়া হচ্ছে তার লেন্স ফাইবারগুলো নেরো থাকে, তাছাড়া অর্গানিলি থাকে না। তাহলে এগুলো হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেন্স ফাইবার। 4 নাম্বার গেল। এরপরে 5 নাম্বার যেটা হচ্ছে বললাম যে রুল অফ লেন্স প্রোটিনস। লেন্স প্রোটিনসেরও এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে একটু একটা ফাংশন আছে, যেটা হচ্ছে একুয়াপুরিন আমরা বলি। এই একুয়াপুরিন মধ্যে দুইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে এমআইপি মানে মেজর ইন্ট্রিনসিক প্রোটিনস, আর আরেকটা হচ্ছে যে একুয়াপুরিন 0। তাইলে হচ্ছে এমআইপি 26 বা মেজর ইন্ট্রিনসিক প্রোটিন 26 এবং একুয়াপুরিন 0, এই দুইটা কিন্তু হচ্ছে এই মানে এখানে হচ্ছে যে বা চ্যানেলসগুলো মেনটেনের কাজে দরকার হয়। এখন যদি এগুলার মিউটেশন হয়, তাহলেও কিন্তু ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে। তাহলে আমরা হচ্ছে লেন্স ট্রান্সপারেন্সির ক্ষেত্রে 5টা ফ্যাক্টর আমরা জানলাম। প্রথম ফ্যাক্টর কি? প্রথম ফ্যাক্টর হচ্ছে এভাস্কুলারিটি অফ দ্য লেন্স, দেন এপিথিলিয়াম ইন সিঙ্গুল লেয়ার্ড, দেন হচ্ছে লেন্স ক্যাপসুল সেমি পারমিয়েবল ইন ক্যারেক্টার, আর লেন্স ফাইবারের কিছু এটিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন এটা পেকড থাকে, ন্যারো লেন্স ফাইবার থাকে, তার অর্গানারি লস থাকে, এবং শেষে হচ্ছে রুল অফ লেন্স প্রোটিনস, মানে এই যে কিছু ট্রান্সপোর্টার আছে সেগুলোর কিন্তু হচ্ছে এখানে কি আছে? রুল আছে। তাহলে আমরা জানলাম ফিজিওলজি অফ লেন্স সম্বন্ধে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের ক্যাটারেক্টোজেনেসিস বা কীভাবে ক্যাটারেক্ট ফর্মেশন হয় সেটার জন্য খুবই দরকার। তো এটুকুই ছিল হচ্ছে আমাদের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ লেন্স সম্বন্ধে। এরপরে আমরা হচ্ছে ক্যাটারেক্টে চলে যাই। তো প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ক্যাটারেক্ট। তো ক্যাটারেক্ট হচ্ছে এনি অপাসিটি ইন দ্য লেন্স অ্যান্ড অর ইটস ক্যাপসুল, মানে ক্যাপসুলে অপাসিটি ডেভেলপ করতে পারে অথবা লেন্সে অপাসিটি ডেভেলপ করতে পারে, এটাই হচ্ছে ক্যাটারেক্ট।
তাছাড়াও আরেকটা ডেফিনেশন আছে যেটা আমাদের হচ্ছে ক্লাসে বলা হয়েছে, এনি অপাসিটি অফ দ্য লেন্স অ্যান্ড অর ইটস ক্যাপসুল এইদার ডেভেলপমেন্টাল অর একোয়ার্ড ইরেসপেক্টিভ অফ ডিমনেস অফ ভিশন। তাইলে হচ্ছে আমরা ক্যাটারেক্ট ডেভেলপ করলে গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, এটা আমরা সবাই জানি, কিন্তু ডিমনেস অফ ভিশন নাও থাকতে পারে, কারণ যদি হচ্ছে পেরিফেরিতে ক্যাটারেক্ট থাকে, লেন্সের পেরিফেরিতে যদি ক্যাটারেক্ট হয় তাহলে কিন্তু সে হচ্ছে দিনে কিন্তু সে ভালো দেখবে। অবশ্য হচ্ছে রাতে গিয়ে তো দেন হচ্ছে তখন তো পিপিল ডাইলেট হয়, তখন ওই পিপিল ডাইলেটরি এরিয়ায় দেন ক্যাটারেক্ট থাকলে সে তো হচ্ছে তখন ডিমনেস অফ ভিশন হবে, ওইটা হচ্ছে অন্য কথা, কিন্তু দিনে সে ভালো দেখবে। তাহলে ডিমনেস অফ ভিশন থাকুক বা না থাকুক, ক্যাটারেক্ট কিন্তু ডেভেলপ করতে পারে। আর ডেভেলপমেন্টাল কিংবা একোয়ার্ড হতে পারে। ডেভেলপমেন্টাল আমরা জানি হচ্ছে কি জন্ম নেওয়ার পরে সেটা হচ্ছে হয়, কনজেনিটালও হতে পারে, এটাও তো ক্যাটারেক্ট। তাহলে এই ডেফিনেশনে কনজেনিটালটা এখানে হচ্ছে উল্লেখ করে নাই। তারপরে হচ্ছে আমরা এটা জেনে নিই যে এনি অপাসিটি অফ দ্য লেন্স অ্যান্ড অর ইটস ক্যাপসুল এইদার ডেভেলপমেন্টাল অর রিকোয়ার্ড ইরেসপেক্টিভ অফ ডিমনেস অফ ভিশন। এই যে ক্যাটারেক্ট, এই ক্যাটারেক্ট শব্দটা কিন্তু আসছে হচ্ছে গ্রিক্স শব্দ ক্যাটারেক্টাস থেকে, মানে KATARRAKTES। এই ক্যাটারেক্টাসের অর্থ হচ্ছে ওয়াটারফল বা ঝর্ণা। এই যে ঝর্ণার ছবি এখানে আমরা দিলাম। তারা পূর্বে মানে প্রাচীনকালে কি মনে করতো যে এই ঝর্ণার মতো একটা জিনিস তৈরি হয়ে থাকে লেন্সের, মানে লেন্স তো একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার বা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। তো তারা ক্যাটারেক্টকে মনে করতো বা ছানি পড়াকে মনে করতো যে একটা ঝর্ণা সৃষ্টি হয়েছে। তো ঝর্ণা তো আমরা জানি যে হচ্ছে একটা ইয়ে থাকে, সাদা একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে পাথরের উপর থেকে নিচে গড়িয়ে পড়তেছে। তো ওরা হচ্ছে এটাকে কি মনে করতো, ঝর্ণা মনে করতো। তো প্রথমে হচ্ছে গ্রিকে এটা কি হইতো, গ্রিক ওয়ার্ড ক্যাটারেক্টাস বা ওয়াটারফল এরা নাম দিয়েছিল। পরবর্তীতে জানা যায় যে এটা হচ্ছে একটা অপাসিফিকেশন, প্রোটিনসের ঝামেলা, এগুলোর কারণে হচ্ছে ক্যাটারেক্ট সৃষ্টি হয়। তবে ক্যাটারেক্টের মেইন উৎপত্তি কিন্তু এই ওয়াটারফল থেকেই, ঠিক আছে। এখন আমরা জানবো হচ্ছে ক্যাটারেক্ট কীভাবে ক্লাসিফাই হয়। তো ক্যাটারেক্ট হচ্ছে ইটিওলজিক্যাল এবং মরফোলজিক্যাল, এর দুই ভাগে হচ্ছে আমরা ক্লাসিফাই করতে পারি। ইটিওলজিক্যালের মধ্যে কনজেনিটাল, ডেভেলপমেন্টাল এবং একোয়ার্ড, এই তিন ভাগে ভাগ করা যায়। তো কনজেনিটাল আমি আগে বলেছি, কনজেনিটাল কোন কোন নিউক্লিয়াস এফেক্টেড হয়, ওই যে আমরা জানলাম হচ্ছে যে এমব্রায়োনিক নিউক্লিয়াস এবং ফিটাল নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে কিন্তু জন্মের আগে থেকেই তার কিন্তু ক্যাটারেক্ট আছে। আর ডেভেলপমেন্টাল হচ্ছে জন্মের পরে, মানে ইনফেন্টাইল পিরিয়ড কিংবা অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই পিরিয়ডে সে ডেভেলপ করছে। জন্ম থেকেই তার ক্যাটারেক্ট ছিল না, বাট প্যাথোলজি আগে থেকে ছিল, ম্যানিফেস্ট হয়েছে তার হচ্ছে ইনফেন্ট পিরিয়ডে কিংবা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট। আর একোয়ার্ড ক্যাটারেক্ট হচ্ছে কোনো কজ বা রিস্ক ফ্যাক্টরের কারণে সে হচ্ছে ডেভেলপ করছে, এটা এইজের কারণে, ট্রমার কারণে, এগুলোর কারণে হতে পারে, কিংবা তার হচ্ছে আগে থেকে কোনো জেনেটিক ডিজিজ ছিল সেটার কারণে হচ্ছে ডেভেলপ করছে, মানে অ্যাডাল্ট পিরিয়ডে একোয়ার্ড ক্যাটারেক্ট। তাইলে হচ্ছে আমরা কনজেনিটাল ক্যাটারেক্ট কেন ডেভেলপ করে এটা আমরা জানি। তো কনজেনিটাল ক্যাটারেক্ট তিন ভাগে ভাগ করে, মানে কজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ইডিওপ্যাথিক 33%, হেরিডিটারি 33% থাকে, এবং ম্যাটার্নাল এবং ফিটাল ফ্যাক্টর থাকে হচ্ছে 33%। ইডিওপ্যাথিক মানে হচ্ছে আননোন ফ্যাক্টর, এটা আমরা জানি না। আর হেরিডিটারির মধ্যে হচ্ছে কিছু সিস্টেমিক কজ থাকে এবং কিছু হচ্ছে উইথাউট সিস্টেমিক কজ, যেমন অটোসোমাল ডোমিনেন্ট, তার ফ্যামিলিতে এটা জেনেটিক সমস্যা আছে সেটার জন্য। আর উইথ সিস্টেমিকের মধ্যে হচ্ছে ডাউন সিনড্রোমের পেশেন্টের ক্যাটারেক্ট থাকতে পারে, স্টিকলার মানে স্কেলিটাল অ্যানোমালি যাদের রয়েছে, কিংবা হচ্ছে কিছু নার্ভাস ফ্যাক্টর থাকে যেমন সেরেব্রো অকুলোফেশিয়াল সিনড্রোম, কিংবা রেনাল সিস্টেমের কিছু সমস্যা যেমন লুইস সিনড্রোম, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে তার হেরিডিটারি উইথ সিস্টেমিক কজ ক্যাটারেক্ট থাকতে পারে। ম্যাটার্নাল এবং ফিটাল ফ্যাক্টর হচ্ছে তার 33% দেয়। ম্যাটার্নাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তার মেল নিউট্রিশন থাকতে পারে, প্রেগনেন্সির সময় সে মেল নিউট্রিটেড ছিল, কিংবা তার টর্চ ইনফেকশন রয়েছে, কিংবা কিছু ড্রাগস সে নিয়েছে যেমন থেলিডোমাইড, কর্টিকোস্টেরয়েড, কিংবা রেডিয়েশন এক্সপোজার হয়েছে। এই জন্য আমরা প্রেগনেন্সিতে কিন্তু এক্সরে করতে দিই না, কারণ এই রেডিয়েশনের কারণে অনেকগুলো রেডিয়েশনের হেজার্ড হতে পারে। ফিটাল এবং ইনফেন্টাল কজ হচ্ছে তার কিছু মেটাবলিক ফ্যাক্টর যেমন গ্যালাক্টোসিমিয়া, গ্যালাক্টোকাইনেস ডেফিসিয়েন্সি, নিউনাটাল হাইপোগ্লাইসিমিয়া, এগুলো ছিল, কিংবা তার ডাউন সিনড্রোম, লুইস সিনড্রোম, মাইটোনিক ডিস্ট্রফি, কনজেনিটাল ইকটিওসিস, এগুলোর কারণে কিন্তু ফিটাল কজ থাকে তার কনজেনিটাল ক্যাটারেক্ট ডেভেলপ করার ক্ষেত্রে। আর ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট আমরা আগেই বলেছি যে হচ্ছে তার কোনো অকুলার ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কিংবা মেল নিউট্রিশনের কারণে তার থাকতে পারে। অকুলার ডিজিজের মধ্যে হচ্ছে পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, এনআইরিডিয়া, অ্যান্টেরিয়র চেম্বার ক্লিভেজ সিনড্রোম, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, লেন্টিকুনাস, মাইক্রোপথালমোস, এগুলো হচ্ছে দায়ী, ঠিক আছে। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট। একোয়ার্ড ক্যাটারেক্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের জানা লাগবে, পরীক্ষাতে ইনভেরিবলি ধরে, এবং এটা না পারলে ফেল হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে হচ্ছে কি কি জিনিস আছে সেটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। এটা হচ্ছে যে বয়স্ক হলে ডিএম হয় এবং পরপারের টিসি চলে আসে। বয়স্ক হলে ডিএম হয় মানে ডায়াবেটিস মেলাইটাস হয়, এবং পরপারের টিসি চলে আসে মানে ট্রান্সফার সার্টিফিকেট চলে আসে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট এখানে আমাদের হচ্ছে টাচ করা লাগবে। বয়স্ক হলে ডায়াবেটিস মেলাইটাস হয়, ডিএম তার মানে
প্রথমে হচ্ছে বয়স্কের কারণে আমরা এজ রিলেটেড ক্যাটারেক্টটা হচ্ছে মনে রাখতে পারি। মেনলি এটা হচ্ছে 50 এর উপরে চলে গেলে সেটা হয়। এরপরে হচ্ছে ডি দিয়ে আমরা হচ্ছে ড্রাগ ইনডিউসড ক্যাটারেক্ট অথবা টক্সিক ক্যাটারেক্ট মনে রাখতে পারি। এম দিয়ে হচ্ছে মেটাবলিক ক্যাটারেক্ট শেষের দিকে আসে বা সেকেন্ডারি ক্যাটারেক্ট। তারপর হচ্ছে পরপারের মানে হচ্ছে প্রিসেনাল ক্যাটারেক্ট আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে টি দিয়ে হচ্ছে ট্রমাটিক ক্যাটারেক্ট এবং সি দিয়ে হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারেক্ট। এই যে 6টা জিনিস আমরা মনে রাখতে পারি এভাবে। তাহলে এটা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের বলা লাগবে। তো এজ রিলেটেড ক্যাটারেক্ট কেন হয়? এজ রিলেটেড ক্যাটারেক্টের কিছু হচ্ছে রিস্ক ফ্যাক্টর রয়েছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাকে ক্লাসিফাই করা হচ্ছে নিউক্লিয়ার ক্যাটারেক্ট, কর্টিক্যাল ক্যাটারেক্ট, পোস্টেরিয়র, সাবক্যাপসুলার ক্যাটারেক্ট। এর মধ্যে কর্টিক্যাল ক্যাটারেক্টটা বেশি হয় 70%, ঠিক আছে। প্রিসেনাল ক্যাটারেক্টের মধ্যেও কিছু কজ রয়েছে, যেমন হেরিডিটারি প্রথমেই, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, মায়োটনিক ডিস্ট্রফি, এটোপিক ডার্মাটাইটিস এবং নিউরোফাইব্রোমেটোসিস 2। তো এটা সাধারণত হচ্ছে 45 ইয়ার্সের আগে যদি হয় দেন আমরা সাসপেক্ট করব। এখানে ডায়াবেটিস মেলাইটাস থাকলেই সাধারণত হচ্ছে প্রিসেনাল ক্যাটারেক্টটা হয়ে থাকে এবং এটা কিন্তু হচ্ছে এজ রিলেটেড ক্যাটারেক্টের ঝুঁকি বাড়িয়ে দেয়, ঠিক আছে। ড্রাগ ইনডিউসড ক্যাটারেক্ট, টক্সিক ক্যাটারেক্ট, এটা জানতে চায় যে কী কী ড্রাগস রয়েছে বলো দেখি যে ক্যাটারেক্ট করতে পারে। যেমন কর্টিকোস্টেরয়েড, এটাকে আমরা বলি হচ্ছে স্টেরয়েড ইনডিউসড ক্যাটারেক্ট। তাছাড়া হচ্ছে মায়োটিক্স আমরা দিলাম, মায়োটিক্স যেগুলো হচ্ছে আছে। তারপর হচ্ছে এমিওডারন কিংবা হচ্ছে কপার কিংবা আয়রন, এগুলোর কারণেই হচ্ছে ড্রাগ ইনডিউসড ক্যাটারেক্ট হতে পারে। এরপর হচ্ছে ট্রমাটিক ক্যাটারেক্ট, আমি আগেই বলেছি যে ট্রমার কারণে লেন্সের ওই যে পাম্পিং মেকানিজমগুলো নষ্ট হয়ে যায়, এর কারণে হচ্ছে ক্যাটারেক্ট হতে পারে। তো এখানে ট্রমাটিক ক্যাটারেক্ট ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট ট্রমার কারণে হতে পারে। ডাইরেক্ট ট্রমার মধ্যে হচ্ছে কনটিউশন, পারফোরেটিং অর পেনিট্রেটিং ইঞ্জুরি, আর ইনডাইরেক্ট ট্রমার মধ্যে হচ্ছে রেডিয়েশন কিংবা ইলেকট্রিক শক, এগুলো রয়েছে। তো মেটাবলিক ক্যাটারেক্টের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট। মেটাবলিক ক্যাটারেক্টের মধ্যে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, গ্যালাক্টোসিমিয়া, হাইপোক্যালসিমিয়াকে আবার টিটেনিক ক্যাটারেক্টও বলা হয়ে থাকে, কারণ এখানে তো আমরা জানি হাইপোক্যালসিমিয়া হলে টিটেনি হয়। তারপর উইলসনস ডিজিজ রয়েছে, এটা হচ্ছে কপার মেকানিজমের মেটাবলিজমের ঝামেলা। তো এটুকু আমরা হচ্ছে মেটাবলিক ক্যাটারেক্টের কজ সম্বন্ধে আমরা জানলাম। কমপ্লিকেটেড ক্যাটারেক্ট, এটা হচ্ছে কী কী কমপ্লিকেশন থাকতে পারে, মানে কোন কোন কমপ্লিকেশনের কারণে ক্যাটারেক্ট হতে পারে, এটা কিন্তু পরীক্ষায় ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। তো এটার কজ সম্বন্ধে আমরা বলতে পারি ইভিআইটিসের কারণে কিংবা হাই মায়োপিয়ার কারণে, রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাইটিস পিগমেন্টোসা। হাই মায়োপিয়া এবং প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এই দুইটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট। এটা আমরা হচ্ছে রিফ্রেক্টিভ ইররের যদি কোনো ক্লাস নেওয়া হয় তাহলে আমরা বলবো। তো এমনিতে বলে ফেলি হাই মায়োপিয়াতে কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জ অফ দ্য রেটিনা থাকে না, কিন্তু প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন রেটিনা থাকে। মানে দুইটাই হচ্ছে 6 ডায়োপ্টারের বেশি যদি হয়, কিন্তু একটাতে প্যাথোলজিক্যাল চেঞ্জ থাকবে, একটাতে প্যাথোলজিক্যাল চেঞ্জ থাকবে না। এটা হচ্ছে হাই মায়োপিয়া এবং প্যাথোলজিক্যাল মায়োপিয়ার মধ্যে পার্থক্য। তাছাড়া হচ্ছে এখানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, অ্যান্টেরিয়র পুলার, অ্যান্টেরিয়র ক্যাপসুলার, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার, কর্টিক্যাল নিউক্লিয়ার, পোস্টেরিয়র সাবক্যাপসুলার, পোস্টেরিয়র ক্যাপসুলার, পোস্টেরিয়র পুলার। তাহলে এটা হচ্ছে আমরা অ্যানাটমি যেখানে আমরা দেখাইছি, এই যে অ্যানাটমি অনুযায়ী ভাবলেই হবে। এই যে আমরা অ্যান্টেরিয়র ক্যাপসুল, অ্যান্টেরিয়র এপিথেলিয়াম, কর্টেক্স, নিউক্লিয়াস, এভাবে হচ্ছে আমরা চিন্তা করে কোথায় ক্যাটারেক্টটা ডেভেলপ হয়েছে সেটা অনুযায়ী আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন করতে পারি। তারপরে এখানে আমরা একটা জিনিস মিস করছি, ক্যাপসুলের একটা ইম্পর্টেন্স রয়েছে। এখানে ক্যাপসুলটা কী দিয়ে তৈরি? এটা হচ্ছে টাইপ 4 কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। আর এটা কিন্তু হচ্ছে এই ক্যাপসুলের একটা থিকেস্ট বেসমেন্ট মেমব্রেন অফ দ্য বডি, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আর এখানে যে নিউক্লিয়াসটা ম্যাচিউর হয় কিন্তু মোটামুটি 30 to 35 ইয়ার্সে, অ্যাডাল্ট নিউক্লিয়াস মোটামুটি ম্যাচিউরড হয়ে যায়, তাই না? একটা জিনিস আমরা মিস করছি, এটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি অফ ল্যান্স, এটা আমরা বলি নাই। তো কনজেনিটাল অ্যানোমালি অফ ল্যান্স কিছু মানে জিজ্ঞেস করতে পারি কিছু কনজেনিটাল অ্যানোমালি বলো, তাহলে আমরা বলতে পারি কনজেনিটাল এফাকিয়া, মানে কনজেনিটাল যদি হচ্ছে অ্যাবসেন্স অফ ল্যান্স থাকে, এফাকিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ল্যান্স। ল্যান্টিকুনাস থাকতে পারে যদি কোন লোকালাইজড কোনো কোন শেপ ডিফর্মিটি থাকে, এখানে একটা কোন শেপ ডিফর্মিটি যদি হয়। তারপর হচ্ছে লেন্টিগ্লুবাস, ঠিক আছে, লেন্টিগ্লুবাস থাকতে পারে, কিংবা লেন্স কোলোবোমা, মানে কোনো একটা অংশ লেন্সের তৈরি হলো না, ওয়েজ শেপড গ্যাপ রয়ে গেল, কিংবা মিটেনডর্ফ ডট, এগুলো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য লেন্স। কিংবা মাইক্রোস্ফেরোফাকিয়াও থাকতে পারে, মানে ছোটো লেন্স এবং গ্লোবুলার লেন্স এটা তৈরি হতে পারে। তাহলে এটুকু হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। তাহলে আমরা ফার্স্ট সেগমেন্ট হয়ে গেল লেন্স এবং ক্যাটারেক্ট সম্বন্ধে, লেন্সের অ্যানাটমি ফিজিওলজি আলোচনা করেছি, ক্যাটারেক্ট এর ডেফিনেশন এবং ক্যাটারেক্টের ক্লাসিফিকেশন আলোচনা করেছি। তো এখান থেকে কী কী কোশ্চেন আসে? ক্যাটারেক্টের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন তো অবশ্যই হচ্ছে জানতে চাইবে। কমপ্লিকেটেড ক্যাটারেক্টের কজ, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কি, ট্রমাটিক ক্যাটারেক্ট থেকে অকুলার ট্রমাতে ঢুকছে, তাহলে অনেক কিছুতেই কিন্তু হচ্ছে অ্যাসোসিয়েশন করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে অ্যাকোয়ার্ড ক্যাটারেক্ট, এগুলোর হচ্ছে সবগুলোই কিন্তু পারা লাগবে, যে 6টা আমি বললাম যে বয়স্ক মানুষের ডিএম ডেভেলপ করে এবং পরপরই ট্রান্সফার সার্টিফিকেট চলে আসে, এভাবে করলে আমরা কোনো পয়েন্টে কিন্তু মিস হবে না। তো এটুকু ছিল ক্যাটারেক্টের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন সেগমেন্ট থেকে। পরবর্তীতে হচ্ছে আমরা পেডিয়াট্রিক ক্যাটারেক্ট সম্বন্ধে আলোচনা করব। ক্যাটারেক্টের সেকেন্ড সেগমেন্টে আমরা চলে এসেছি। এখন আমরা হচ্ছে পেডিয়াট্রিক ক্যাটারেক্ট সম্বন্ধে জানবো।
পেডিয়াট্রিক ক্যাটারেক্টে হচ্ছে কনজেনিটাল এবং ডেভেলপমেন্টাল দুইটাই ইনক্লুডেড আছে, এবং আগে আমরা হচ্ছে আলোচনা করে ফেলেছি কনজেনিটাল এবং ডেভেলপমেন্টাল বলতে কী বোঝায়, এবং হচ্ছে আমরা কজ সম্বন্ধেও কিন্তু আলোচনা করে ফেলেছি, এখানে আমরা আর তেমন কিছু বলবো না। তো কনজেনিটাল ক্যাটারেক্ট বা একটা বেবি হচ্ছে ক্যাটারেক্ট নিয়ে জন্ম নিয়েছে, সেটা তো আর সে নিজে বলবে না যে আমি চোখে কম দেখি, সেটা কাকে খেয়াল করতে হবে, তার মাকে খেয়াল করতে হবে, এবং মোস্ট কমনলি সেটাই হয়, মা হচ্ছে প্রথমে খেয়াল করে, এবং মা যদি হচ্ছে খেয়াল নাও করে তাহলে সে কিন্তু চেক আপের জন্য পেডিয়াট্রিশিয়ানের কাছে যায়, এবং পেডিয়াট্রিশিয়ান সে কী করে ডায়াগনোসিস করে যে তার ক্যাটারেক্ট আছে, এবং মাকে বলে যে আপনারা হচ্ছে চোখের ডাক্তার দেখান। তাছাড়াও তার হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনের কিছু পিরিয়ড রয়েছে যেখানে হচ্ছে সে মাকে দেখে হাসি দেয়, কিংবা হচ্ছে মানে কিছু দেখালে সে হচ্ছে চোখটা এদিক ওদিক করে, তো এগুলো তো অনেক সময় ডায়াগনোসিস হতে পারে। তবে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে তাড়াতাড়ি ডায়াগনোসিস করা, কারণ একটা ক্যাটারেক্টাস চাইল্ড যদি ডেভেলপ হয় তার সম্ভাবনা থাকে পরবর্তীতে তার এমব্লায়োপিয়া ডেভেলপ করে। এমব্লায়োপিয়া কি আমরা পরবর্তীতে আলোচনা করবো, এখানে আসবে। স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া নামে একটা টার্ম আছে, এবং এটা কিন্তু হচ্ছে ইনভেরিয়েবলি পরীক্ষাতে শুনতে চায়। তাহলে এমব্লায়োপিয়া সম্বন্ধে আমরা হচ্ছে একটু পরে আলোচনা করব। তো ডায়াগনোসিস কীভাবে হলো, এভাবে কিন্তু হচ্ছে ডায়াগনোসিস হতে পারে, মা খেয়াল করে, অথবা হচ্ছে ডাক্তার হচ্ছে যখন পেডিয়াট্রিশিয়ানের কাছে যায় পেডিয়াট্রিশিয়ান খেয়াল করে রেফার করে, কিংবা হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনের কোনো একটা পিরিয়ডে সে কিন্তু হচ্ছে দেখে যে সে হচ্ছে স্টিমুলাস দিলে রেসপন্স করতেছে না বা এদিক ওদিক চাচ্ছে না, তখন কিন্তু এটা হচ্ছে ডায়াগনোসিস হয়, এবং মা হচ্ছে যে খুবই হচ্ছে ওরিড হয়ে ডাক্তারের কাছে যায় যে আমার বাচ্চা কেন হচ্ছে এভাবে চোখটা তাকাতে পারতেছে না এদিক ওদিক, বা ঝুনঝুনি দিলে সে হচ্ছে কেন তাকাচ্ছে না, এভাবে কিন্তু তার হচ্ছে প্রেজেন্টেশন হতে পারে। তো একটা পেডিয়াট্রিক ক্যাটারেক্ট যখন আসে তখন আমরা দেখি পিপুলারি এরিয়াতে কি একটা হচ্ছে হোয়াইটিশ এরিয়া তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই যে পিপুলারি এরিয়াতে হচ্ছে হোয়াইটিশ হয়ে আছে এটাকে বলা হচ্ছে লিউকোকুরিয়া, এবং লিউকোকুরিয়া হলেই যে এটা কনজেনিটাল ক্যাটারেক্ট হবে এমন কিন্তু না, কারণ লিউকোকুরিয়ার অনেকগুলা কজ রয়েছে। তাইলে এখানে কিন্তু আমাদের জানা লাগবে যে লিউকোকুরিয়ার ডেফিনেশন কী, এবং হচ্ছে যে হোয়াইট পিপুলারি রিফ্লেক্স চলে আসলে তার ডিডি কী হতে পারে, পরীক্ষাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে। তাইলে লিউকোকুরিয়ার ডেফিনেশন হচ্ছে হোয়াইট পিপুলারি রিফ্লেক্স, সেটাকে আমরা হচ্ছে লিউকোকুরিয়া বলি। তার আরেক নাম হচ্ছে অ্যামোরোটিক ক্যাটস আই রিফ্লেক্স, এটা আমাদের কঠিন জানা দরকার নেই। তো এখন তার ডিডি কী হতে পারে, ডিডি হিসেবে প্রথমে যদি আমরা বলতে হয় তাহলে প্রথমে বলবো কনজেনিটাল ক্যাটারাক্ট, এটাই হচ্ছে মোস্ট কমন থাকে। তাছাড়াও হতে পারে হচ্ছে রেটিনোব্লাস্টোমা, কিংবা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, কিংবা পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, কিংবা কোটস ডিজিজ, করোইডাল কোলোবোমা, এগুলো থাকতে পারে। তাছাড়াও আরও হচ্ছে আনকমন থাকতে পারে, যেমন সিডিওরেটিনোব্লাস্টোমা থাকতে পারে, টক্সোকারা এন্ডোফথ্যালমাইটিস থাকতে পারে, রেটিনাল ডিসপ্লাসিয়া থাকতে পারে। তাইলে আমরা হচ্ছে এইগুলো জানবো, প্রথমেই কনজেনিটাল ক্যাটারাক্ট বলবো, দেন আমরা রেটিনোব্লাস্টোমা, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, কোটস ডিজিজ, এগুলো আমরা বলে ফেলবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা হচ্ছে কনজেনিটাল ক্যাটারেক্টটা হচ্ছে মোস্ট কমন থাকে, এবং ওইগুলা কিন্তু হচ্ছে আমরা কি করে নিব, আমরা এটা ডিডি হিসাবে এগুলাকে আমরা হচ্ছে এক্সক্লুড করে দিব। দেন হচ্ছে পেডিয়াট্রিক ক্যাটারেক্ট যখন আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে তখন আমাদের কী কী কনসিডারেশন লাগবে ট্রিটমেন্ট পারপাসে, সেগুলো হচ্ছে ডেন্সিটি অফ ক্যাটারেক্ট কতটুকু, এটা কি ইউনিলেটারাল নাকি বাইলেটারাল, এবং কোন টাইমে প্রেজেন্টেশন করছে, মানে সে হচ্ছে তার এজ কত সেটা আমাদের জানা লাগবে, কিংবা তার হচ্ছে অ্যাসোসিয়েটেড কোনো অকুলার অর সিস্টেমিক ডিজিজ আছে কিনা, এগুলো কেন আমাদের জানা লাগবে এখন আমি ডেসক্রাইব করব। পেডিয়াট্রিক ক্যাটারেক্টে আমাদের হচ্ছে ইমার্জেন্সিভাবে ট্রিটমেন্ট করতে হয়, তার একটাই কারণ যদি আমাদের বলতে হয়, এটা হচ্ছে টু প্রিভেন্ট স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া। এমব্লায়োপিয়ার ডেফিনেশন আমাদের জানা লাগবে। এমব্লায়োপিয়া ইজ এ ডিজিজ হুইচ ইজ ইউনিলেটারাল রেয়ারলি বাইলেটারাল রিডাকশন অফ দ্য বেস্ট কারেক্টেড ভিজুয়াল একুইটি উইথাউট এনি অর্গ্যানিক ডিজিজ। সহজে যদি আমরা বলতে চাই, এটা হচ্ছে যে তার নার্ভ যে অপটিক নার্ভ সেটার হচ্ছে ম্যাচুরেশন ঠিকমতোভাবে হতে পারে না, বা রেটিনার ম্যাচুরেশন ঠিকমতোভাবে হয় না, মানে কোনো স্টিমুলাস না পেলে। তাইলে আমরা এমব্লায়োপিয়ার ডেফিনেশন বলে নিলাম। এমব্লায়োপিয়ার ডেফিনেশন কিন্তু এভাবেই বলা যায় যে এমব্লায়োপিয়া ডিনোটস ইউজুয়ালি ইউনিলেটারাল অর রেয়ারলি বাইলেটারাল রিডাকশন অফ ফর্ম অফ ভিশন। আমি এখানে বলেছিলাম হচ্ছে বেস্ট ক্যারেক্টেড ভিজুয়াল ইকুইটি, এটাও বলতে পারবো ফর্ম অফ ভিশন উইথাউট এনি ডিটেক্টেবল অর্গানিক লেশন, মানে কোনো অর্গানিক লেশন আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারি নাই। তাহলে মোস্ট কমনলি আমাদের এখানে হচ্ছে চিন্তার বিষয় স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া, মানে তার লাইট যদি হচ্ছে এখানে না পড়ে তাহলে লাইটের স্টিমুলেশনের কারণে কিন্তু রেটিনার যে রেটিনাটা ম্যাচুর করে, কিংবা হচ্ছে অপটিক ডিস্কে যে নার্ভ যায় সেটা কিন্তু হচ্ছে অপটিক ডিস্কের আশেপাশে যেটা নার্ভ যায় সেখানে কিন্তু সে ম্যাচুর হয়। এই স্টিমুলাস যদি না পায় ক্যাটারেক্টের কারণে তাহলে কিন্তু এই ম্যাচুরেশনটা হয় না, এবং পরবর্তীতে কিন্তু সে আর কোনো সময়ই সে কিন্তু দেখতে পায় না, আমরা ক্যাটারেক্ট সার্জারি করে দিলেও আর দেখতে পাবে না। এজন্য তো ইমার্জেন্সিভাবে পেডিয়াট্রিক ক্যাটারেক্টটা হচ্ছে আমরা সার্জারি করতে হয়, তাই না। এখন এই যে এমব্লায়োপিয়া ডেভেলপ করার হচ্ছে রিস্ক,
এই রিস্কগুলো কিন্তু এগুলোর উপর নির্ভর করে, ডেন্সিটি অফ ক্যাটারাক্ট এবং ইউনিল্যাটারাল ও বাইল্যাটারাল এগুলোর উপর কিন্তু নির্ভর করে। আর আমরা হচ্ছে সার্জারি করার টাইমের জন্য আমরা টাইম অফ প্রেজেন্টেশন বা এজটা হচ্ছে বিবেচনা করব। তো ডেন্সিটি অফ ক্যাটারাক্ট মানে এটা হচ্ছে মানে পুরো লেয়ার জুড়ে আছে নাকি পার্শিয়াল আছে, সেটা হচ্ছে আমাদের ডায়াগনোস করতে হয়। তো এটা আমরা কীভাবে ডায়াগনোস করি, আমরা হচ্ছে পিপিল ডাইলেট করে অপথেলমোস্কোপি করে সেটা হচ্ছে আমরা হচ্ছে ডায়াগনোসিস করি। এবং ডায়াগনোসিসের সময় আমরা কী দেখি, ফান্ডাল গ্লোটা আছে কিনা। ফান্ডাল গ্লোটা দেখে আমরা কীভাবে চিনতে পারি, এটা একটা লালাভা থাকে। লালাভা কেন, কারণ ওই যে রেটিনাল ব্লাড ভেসেলের মধ্য দিয়ে সেটা হচ্ছে রিফ্লেক্ট করে দেন ফিরে আসে। ওই লালাভাটা যদি আমরা পাই দেন আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে রেটিনা পর্যন্ত পৌঁছাইছে, তার মানে কি এখানে পার্শিয়াল আছে, মানে অতটা ডেন্স হয় নাই। আর যদি ফান্ডাল গ্লোটা আমরা না পাই বা লালাফাটা যদি আমরা না পাই, তাহলে আমরা বুঝবো এটা ডেন্স ক্যাটারাক্ট, ওটার মধ্য দিয়ে যেতে পারে নাই, রেটিনা থেকে পর্যন্ত যেতে পারে নাই, রেটিনাল ব্লাড ভেসেলে সে রিফ্লেক্ট করে আসে নাই, দেন এটা হচ্ছে ডেন্স ক্যাটারাক্ট। আর ডেন্স ক্যাটারাক্ট হলে এখানে একবারেই আলো পৌঁছায় না, এবং ওইখানে কিন্তু একবারে স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া ডেভেলপ করার চান্স অনেক বেশি, তাই না? বলতে পারবো এখানে স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া ডেভেলপ করবেই। তাহলে ডেন্সিটি অফ ক্যাটারাক্টের ক্ষেত্রে মোর ডেন্স যেগুলো সেগুলো হচ্ছে আমাদের মানে একটা কনসিডারেশন থাকবে যে ইমিডিয়েটলি আমাদের সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া লাগবে। আর যদি পার্শিয়াল থাকে দেন আমরা এটাকে মনিটর করতে পারি, কারণ চিলড্রেনে ক্যাটারাক্ট সার্জারি করা তো মোর ডিফিকাল্ট, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, তার কিন্তু অনেক কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে। এজন্য পার্শিয়াল ক্যাটারাক্ট হলে আমরা অনেক সময় হচ্ছে মনিটর করি। তাহলে এই কনসিডারেশনগুলো কীভাবে আমরা হচ্ছে ডিসক্রাইব করতে পারি, যদি বাইলেটারাল ডেন্স ক্যাটারাক্ট হয় তাইলে সেটার ক্ষেত্রে হচ্ছে উইদিন 4 to 6 উইক্সের মধ্যে বা বার্থের 4 to 6 উইক্সের মধ্যে আমাদের ক্যাটারাক্ট সার্জারি করে ফেলতে হবে, কারণ না হলে স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া ডেভেলপ করবে, কোনো দিনই দেখতে পারবে না। আর যদি হচ্ছে বাইলেটারাল পার্শিয়াল ওপাসিটি থাকে তাইলে আমরা বুঝতে পারবো যে এটাতে কিছু পরিমাণ আলো যাচ্ছে, মানে ওইভাবে এমব্লায়োপিয়া ডেভেলপ করার পসিবিলিটি কম। আমরা একটু মনিটর করবো, কারণ এত ছোটো বয়সে ক্যাটারাক্ট সার্জারি দিয়ে আমরা করবো, এটা খুবই ডিফিকাল্ট। আইওএলও অনেক সময় দিতে পারি না, কারণ তার হচ্ছে যে আইবলটা তো ম্যাচুরেশন হওয়া লাগবে, দেন প্রপার হচ্ছে বায়োমেট্রিক করে আমরা আইওএল ইমপ্লান্টেশন করবো, তাই না? ছোটো বয়সে কিন্তু ওইভাবে বায়োমেট্রিও করা যায় না, কারণ বায়োমেট্রিতে জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে, তাই না? আর তাছাড়া হচ্ছে অকিগুলো যদি ম্যাচুরেশন মানে ম্যাচুর সাইজের না হয় তাহলে আমরা বুঝতেও পারবো না যে কতটুকু হচ্ছে আমরা মেজার করে আমরা দিব আইওএলটা। তাইলে বাইলেটারাল পার্শিয়াল ওপাসিটি থাকলে দেন আমাদের একটু হচ্ছে থাকে যে এখানে এমব্লায়োপিয়া ডেভেলপ করার চান্স একটু কম আছে, মনিটর করতে পারবো। ইউনিলেটারাল ডেন্স ওপাসিটি তো আরও খারাপ, কারণ এক চোখে আলো পাচ্ছে আরেক চোখ পাচ্ছে না, তার মানে এক চোখ পুরো স্টিমুলাসটা নিয়ে নিচ্ছে, আরেক চোখে মানে সে হচ্ছে স্টিমুলাস পাচ্ছে না, এবং সেখানে কিন্তু এমব্লায়োপিয়াটা আরও বেশি ত্বরান্বিত হবে। এবং ইউনিলেটারাল ডেন্স ক্যাটারাক্ট হলে উইদিন ডেইজ মানে কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে কী করতে হবে, ক্যাটারাক্ট সার্জারি করে ফেলতে হবে। এক চোখে করার পর তারপরে দেন হচ্ছে আরেক চোখে করতে হবে, দুই চোখে একসাথে আমরা করি না, কারণ এন্ডোপথেলমাইটিস যদি ডেভেলপ করবে, কোনোভাবে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে দুই চোখই কিন্তু হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে প্রথমে একটা চোখে তারপর দেন আরেকটা চোখে আমরা করি। আর ইউনিলেটারাল পার্শিয়াল ক্যাটারাক্ট যদি হয়ে থাকে তাহলে ওই বাইলেটারাল পার্শিয়াল ক্যাটারাক্টের মতোই হচ্ছে আমরা মনিটর করতে পারবো, এজন্য আমরা হচ্ছে কনসিডারেশনটা নিই। আর টাইম অফ প্রেজেন্টেশন কেন, কারণ হচ্ছে এজ ভিত্তিক হচ্ছে কিছু ম্যানেজমেন্টের পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। আর অ্যাসোসিয়েটেড কোনো অকুলার সিস্টেমিক ডিজিজ আছে কিনা, আগে আমরা জানছি যে কী সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন ডাউন সিনড্রোম থাকতে পারে, স্কেলিটাল স্টিকলার সিনড্রোম থাকতে পারে, রেনালে লোই সিনড্রোম থাকতে পারে, কিংবা হচ্ছে অকুলার ফেশিয়াল এগুলো ডিফর্মিটি থাকতে পারে। এগুলো হচ্ছে আমরা এক্সক্লুড করে নেব ইনভেস্টিগেশন দিয়ে। এখন হচ্ছে তার অপারেটিভ ইভ্যালুয়েশনে আমরা কীভাবে করবো, অকুলার এক্সামিনেশন, ওই যে ডেন্সিটি ফান্ডাল গ্লো পাই কিনা অপথেলমোস্কোপি করে এটা আমরা করবো, ইউনিলেটারাল নাকি বাইলেটারাল এটা করবো। ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে এক্সক্লুড করতে হবে টর্চ ইনফেকশন কিংবা মেটাবলিক কোনো অ্যাবনরমালিটি, যেমন গ্যালাক্টোসিমিয়া, লোই সিনড্রোম, হাইপোক্যালসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া এগুলো আছে কিনা। এরপরে তাকে হচ্ছে কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য ফিটনেসের জন্য সিবিসি করা লাগবে, এবং জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য অপর যেগুলো অপারেটিভ অ্যাসেসমেন্ট আছে সেই ইনভেস্টিগেশন করা লাগবে। কিন্তু যদি আমরা হচ্ছে একটা বয়স্ক মানুষের ক্যাটারাক্ট সার্জারি ইনভেস্টিগেশন বলি, তখন সিবিসি কোনোভাবেই বলা যাবে না, কারণ ওইখানে কিন্তু আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিই না। সিবিসিতে আমরা কী দেখবো, এত বেশি দেখার প্রয়োজন পড়ে না। তো জেনারেল অ্যানেস্থেশিয়া আমাদের যেহেতু আমাদের হচ্ছে দেওয়া হয় না ওইখানে, সিবিসি আমরা টার্মটা উল্লেখ করবো না, কারণ টিচাররা পছন্দ করে না। কিন্তু পেডিয়াট্রিক ক্যাটারাক্টের ক্ষেত্রে কিন্তু সিবিসি উল্লেখ করার কোনো প্রবলেম নাই। তাইলে আমরা ট্রিটমেন্টটা হচ্ছে আমরা দেখবো এই যে বয়স অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া আছে, বিলো 2 ইয়ার্স, 2 to 4 ইয়ার্স এবং গ্রেটার দেন 4 ইয়ার্স। তাইলে এই প্রসিডিউরগুলো আমরা জানি। প্রথমে অ্যান্টেরিয়র ক্যাপসুলোটমি বা রেক্সিস করবো, এরপর এসপিরেশন অফ লেন্স ম্যাটেরিয়াল করবো, পোস্টেরিয়র ক্যাপসুলোটমি, ক্যাপসুলোরেক্সিস, দেন অ্যান্টেরিয়র ভিট্রেক্টমি। আচ্ছা, এখানে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুলোটমি কেন আমরা করি এখানে, ঠিক আছে? আমরা জেনারেলি যা এডাল্টের ক্যাটারাক্ট সার্জারি করার সময় কিন্তু পোস্টেরিয়র ক্যাপসুলোটমি আমরা করে আসি না, কারণ এখানে কিছু ফ্যাক্টর আমাদের হচ্ছে চিন্তায় আনতে হবে। পোস্টেরিয়র ক্যাপসুলোটমি করে দেই কারণ হচ্ছে যে একটা হচ্ছে গ্রোয়িং পিরিয়ড, ঠিক আছে? গ্রোয়িং পিরিয়ডে তার এপিথেলিয়াম প্রলিফারেশনের যে রেটটা এটাও বেশি, সেজন্য ও যে অনেক সময় ক্যাটারাক্ট সার্জারির সময় আমরা এপিথেলিয়ামটা ঠিকমতোভাবে কিন্তু আমরা পরিষ্কার করে আসতে পারি না, আর সেখান থেকে প্রলিফারেট করে। আর যেহেতু গ্রোয়িং এজ, এখানে প্রলিফারেশন করে পোস্টেরিয়র ক্যাপসুলা অপাসিটি তার ডেভেলপ করার সময় কিন্তু অনেক বেশি।
এজন্য আমরা পোস্টেরিয়র ক্যাপসুলোটমিটা করে আনি। কিন্তু এটা রিস্ক ফ্যাক্টর আছে, পোস্টেরিয়র ক্যাপসুলোটমি করলে তো অনেক সময় ভিট্রিয়াস প্রলাপস হয়ে যাবে, রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। তো এই ভিট্রিয়াস প্রলাপস রেটিনাল ডিট্যাচমেন্টের থেকেও সবচেয়ে বেশি রিস্ক কী হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুলোটমি না করলে যে আফটার ক্যাটারেক্ট বা পোস্টেরিয়র ক্যাপসুলার ক্যাটারেক্ট ডেভেলপ করতে পারে, সেটা কিন্তু হচ্ছে এটার 100%ই ডেভেলপ করার সম্ভাবনা বেশি। আর এটা ডেভেলপমেন্ট যদি করে ফেলে তাইলে কিন্তু আবার চোখে দেখবে না এবং স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লাইপিও হতে পারে। তাহলে আমরা ক্যাটারেক্ট সার্জারি করে তো আর কোনো লাভ হলো না। আর সে যে দেখতে পায় না, সে বিলো 2 ইয়ার্স, সে বলতেও পারবে না যে আমি দেখতে পারতেছি না। তার মানে কি, তার কিন্তু হচ্ছে এখানে রিস্কি। এজন্য আমরা আগেই প্রোফাইলেকটিক্যালি পোস্টেরিয়র ক্যাপসুলোটমি করে আসি, যাতে আর হচ্ছে পোস্টেরিয়র ক্যাপসুলার ক্যাটারেক্টার বা পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি যেটা ডেভেলপ করতে না পারে। আর যেহেতু পোস্টেরিয়র ক্যাপসুলোটমি আমরা করে দিচ্ছি, সেহেতু ভিট্রিয়াসটা কি সামনের দিকে প্রলাপস হয়ে যেতে পারে, এই জন্য অ্যান্টেরিয়র ভিট্রিয়েক্টমিও করে দিই, ঠিক আছে, প্রোফাইলেকটিক্যালি, যাতে আর হচ্ছে সে প্রলাপসের কমপ্লিকেশন ডেভেলপ করতে না পারে। আর এখানে আইওএল ইমপ্লেন্টেশন আমরা করি না। কেন আইওএল ইমপ্লেন্টেশন আমরা করি না? কারণ আইওএল তো একটা হচ্ছে ফরেন স্ট্রাকচার, মানে সেটা যদি আমরা দেই আর সেটা তো হচ্ছে বিলো 2 ইয়ার্স এজ না, তার ইমিউনোলজিক্যাল রিয়াকশন অনেক বেশি এবং এখানে হিউজ রিয়াকশন হয়। তাছাড়া হচ্ছে এই যে আইওএল যে আমরা ইমপ্লেন্টেশন করবো, তারা কিন্তু বায়োমেট্রিক করতে হবে। শিশুদের বায়োমেট্রিক করা এত সহজ না, জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অনেক কঠিন। তাছাড়া তার হচ্ছে যে অকিউলোকটা ঠিকমতোভাবে কী হয় না, ডেভেলপ হয় না, কারণ সে তো 8 বছর বয়সে তার অকিউলোকটা ঠিকমতোভাবে ম্যাচুরেশন হয়, প্রপার সাইজে আসে। তাহলে সেক্ষেত্রে এখন যদি আমরা আইওএলটা ইমপ্লেন্টেশন করে দিই তাইলে কিন্তু হচ্ছে প্রপার সাইজ মেনটেন হবে না। তো জেনারেলি আইওএলটা ইমপ্লেন্টেশন করা হয় না। তারপরে যদি আমরা করি তাহলে বিলো 2 ইয়ার্সের ক্ষেত্রে আমরা 10% আন্ডার কারেকশন করে রেখে দিই। আর যদি হচ্ছে 2 ইয়ারের পরে আমরা হচ্ছে আইওএল ইমপ্লেন্টেশন করি, তাইলে হচ্ছে আমরা যে 2 to 8 ইয়ার্স যদি হচ্ছে আমরা আইওএল ইমপ্লেন্ট করি তাইলে হচ্ছে 10% আন্ডার কারেকশন। আর যদি হচ্ছে 2 ইয়ার্সের নিচে আমরা আইওএল ইমপ্লেন্টেশন করি তাইলে হচ্ছে 20% আন্ডার কারেকশন আমরা করে দিই। এই আন্ডার কারেকশনটা আমরা কেন করি? কারণ এখন তো অক্ষিগুলো ছোটো, তাই না? পরে যখন অক্ষিগুলোকটা হচ্ছে তার ম্যাচুরেশন বা 8 বছরে সে হচ্ছে আরও হচ্ছে বড় হবে, তখন তার হচ্ছে মায়োপিক শিফট হয়ে যেতে পারে, মানে রেটিনার সামনে তার হচ্ছে কী হতে পারে, প্রতিবিম্বটা তৈরি হবে। তো এজন্য আমরা হচ্ছে আন্ডার কারেকশন করে রেখে দিই, মানে প্লাস পাওয়ারটা একটু কম করে দিই, যাতে হচ্ছে ওই মায়োপিক শিফট হলে তার রেটিনার সামনে এসে কিন্তু হচ্ছে তার আর প্রতিবিম্ব যাতে না হয়, সেজন্য আমরা একটু প্লাস কারেকশনটা একটু কম করে রেখে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 ইয়ার্সের আগে হচ্ছে আমরা করব 20% আন্ডার কারেকশন, আর 2 ইয়ার্সের পরে 10% আন্ডার কারেকশন। আর সাধারণত 2 ইয়ার্সের নিচে থাকলে আইওএল ইমপ্লেন্টেশন করা হয় না। কেন করা হয় না? কারণ হিউজ রিয়েকশন হয়, তারপর হচ্ছে প্রপারেশন মেনটেন করা যায় না, কারণ বায়োমেট্রি আমরা হচ্ছে মেনটেন করতে পারি না, সেজন্য আমরা করি না। আর 2 to 4 ইয়ার্সের মধ্যে আমরা আইওএল ইমপ্লেন্টেশন সাধারণত করে দিই। 1 2 3 4 আগের স্টেপগুলো আমরা করি। আর 4 ইয়ার্স এইজের যদি বেশি হয়ে থাকে তাহলে পোস্টেরিয়র ক্যাপসুলোটমিও করা লাগে না, কারণ 4 ইয়ার্সের বেশি চিলড্রেন সাধারণত বলতে পারে যে তার যদি পোস্টেরিয়র ক্যাপসুলের অপাসিটি ডেভেলপ করে আমি দেখতে পাচ্ছি না, তখন সে কিন্তু রেসপন্স করে। তো সেজন্য হচ্ছে আমরা অত বেশি এটাতে পোস্টেরিয়র ক্যাপসুলোটমি করি না। এন্টেরিয়র ভিট্রেক্টমিও আর করা লাগে না, কারণ পোস্টেরিয়র ক্যাপসুলোটমি যদি না করি তাহলে তো ভিট্রিয়াস প্রলাপস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে আমরা 4 ইয়ার্সের বেশি যদি হয় তাহলে অ্যাডাল্টের মতোই আমরা ক্যাটারাক্ট সার্জারি করে দিই। তো এখানে খুরানাতে কিন্তু হচ্ছে 4 ইয়ার্সের জায়গায় 6 ইয়ার্স আছে, মানে 2 to 6 ইয়ার্সের বেশি। তো এটা আমাদের হচ্ছে হারুন স্যার এভাবেই পড়াইছেন, এভাবেই আমরা বলবো পরীক্ষাতে। তো পেডিয়াট্রিক ক্যাটারাক্ট থেকে কী কী কোশ্চেন আসছে সেটা সম্বন্ধে জেনে নেই। ছোটো বেবি হোয়াইট পিপল নিয়ে আসছে, এটা লিউকোকুরিয়া ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। কী কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছি, কোনটা মোস্ট কমন কনজেনিটাল ক্যাটারাক্ট, কেন ডেভেলপমেন্টাল এটাও আমরা বলে হয়ে গেছে। কনজেনিটাল ক্যাটারাক্ট কসেস এটাও বলেছি। কনজেনিটাল ক্যাটারাক্টের সার্জারি কখন করবা সেটাও কিন্তু আমরা বলে ফেলেছি। তো এটুকুই ছিল হচ্ছে পেডিয়াট্রিক ক্যাটারাক্ট সম্বন্ধে। নেক্সট সেগমেন্ট সম্বন্ধে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।